আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর 2024 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে মাঠে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। ডক্টর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য। ডিবি হারুনের সেই প্রেসিডেন্ট রিসোর্টে এখন শিয়াল কুকুরের বসবাস। এবার বিস্তারিত। সেনাবাহিনীকে মাঠে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও 2 মাস বাড়ল। জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়। গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে একই স্মারক ও তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। প্রথমে দেয়া প্রজ্ঞাপনে কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটিই পরে সংশোধন করা হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রাখে অন্তর্বর্তী সরকার। বর্তমান পরিস্থিতিতে সিভিল প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে অন্তর্বর্তী সরকারই তা নির্ধারণ করবে বলে এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায় সে অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী। ক্যাথরিন ওয়েস্ট তার বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেন। এ পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে ক্যাথরিন বলেন, অবশ্যই আমরা আশা করি প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে। আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা পৃথক কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে আমরা সরকারকে সমর্থন করতে চাই, কারণ এখন একটা ক্রান্তিকাল চলছে। আমরা অন্তর্বর্তী সরকার যে সমস্ত কাজ করছে তাতে তাকে সমর্থন করতে চাই। ক্যাথরিন বলেন, 11 বছর পর আমি বাংলাদেশে এসেছি, সেই হিসেবে এটা বাংলাদেশে আমার দ্বিতীয় সফর। এখন ইন্দো প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে খুব খুশি। আমি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমি বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগত জানিয়েছি। বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অত্যন্ত দৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাই আমরা শক্তিশালী সম্পর্ক গড়তে চাই। আমরা অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে কিভাবে একসঙ্গে কাজ করতে পারি তা নিয়ে কথা বলেছি। ইন্দো প্যাসিফিক ইস্যুতে আলোচনার বিষয়ে ক্যাথরিন বলেন, ইন্দো প্যাসিফিক ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা রোহিঙ্গাদের জন্য আজ আরও 10 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড সহায়তার ঘোষণা করেছে। পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের প্রেসিডেন্ট রিসোর্টে এখন দিনেও বিরাজ করে শিয়াল কুকুর। 100 কোটি টাকার রিসোর্ট এখন অন্ধকারে, নেই আলোকসজ্জা, দামি গাড়ির বহর, নামে না হেলিকপ্টারও। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। তিনি বর্তমানে ভারতে আছেন। আওয়ামী লীগের অনেক নেতার মতো লাপাত্তা ডিবি হারুন। এবার ডিবি হারুন সমালোচনায় আসে তার নির্মিত প্রেসিডেন্ট রিসোর্ট নিয়ে। কিশোরগঞ্জের মিঠামইনে হাওর ঘেঁষা এই বিলাসবহুল আধুনিক রিসোর্টটি পরিণত হয়েছে আস্থা বলে। এই রিসোর্টে রয়েছে হ্যালিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল সহ শীতাতপ নিয়ন্ত্রিত 40টি বিশ্রাম কক্ষ। মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে
40 একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয় এই রিসোর্ট। এর প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া 20,000 টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10,000 টাকা। 2021 সালের 3 সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয়। প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হারুনের ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। একসময় মন্ত্রী, এমপি, প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নায়ক নায়িকা সহ ধনাঢ্য নারী পুরুষের এক নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল এই রিসোর্ট। সারা দিনরাত বিলাসবহুল গাড়ির বহর আর হেলিকপ্টারের লাইন ছিল প্রেসিডেন্ট রিসোর্টে। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট সময়ের পরিক্রমা এখন ভূতের পল্লীতে পরিণত হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই মুহূর্তে যেটা প্রয়োজন তা হলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের মধ্যে ঐক্য। প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, পতিত ফ্যাসিস্ট শক্তি ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশের অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করে দিতে চাইছে। তিনি বলেন, আমাদের ঐক্য ধরে রেখে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে আমরা তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। সবার আগে সার্বভৌমত্ব, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঢাকায় রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার অ্যাঙ্কর মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে সাস্টেইনেবল সভরেইন বাংলাদেশ ফোরাম নামের একটি সংগঠন। জোনায়েদ সাকি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ না থাকলে শুধু অস্ত্র দিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না। এই জনগোষ্ঠীকে যদি নানাভাবে বিভক্ত করা যায় তাহলে সার্বভৌমত্ব ধ্বংস করার মূল ভিত্তি তৈরি হয়। ফ্যাসিস্ট সরকার সার্বভৌমত্বের ক্ষেত্রে যে ভয়ঙ্কর কাজটি করেছে তা হলো জনগণকে ক্রমাগত বিভক্ত করেছে। জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মুক্তিযোদ্ধারা কোনো একক দলের সম্পদ নয়, তারা জাতীয় সম্পদ। আওয়ামী লীগ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা পরবর্তী দলীয় সম্পদ বানিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের 100 দিনের অর্জন ও ব্যর্থতা নিয়ে কেউ কেউ আলোচনা করছে। আমি বলবো, বিপ্লব পরবর্তী গত 3 মাসে সবচেয়ে বড় ব্যর্থতা আওয়ামী দস্যুদের উৎখাত করা যায়নি। রাজধানীর ওয়ারী পূর্ব থানা জামাত ইসলামের সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ বলেন, 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের পর কেউ কেউ শহীদদের নিজ দলের কর্মী হিসেবে দাবি করছে, নিজ দলের শহীদদের সংখ্যা ঘোষণা করছে। অবশ্য আহতদের এড়িয়ে যাওয়া হচ্ছে, কারণ তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব দলের উপর পড়তে পারে। জামাত ইসলামী জুলাই আগস্টে আন্দোলনের শহীদদের জামাত শিবির হিসেবে দলীয় পরিচয় দেয়নি, দিতে চায় না। আমরা মনে করি এই আন্দোলনের সব শহীদ ও আহতরা জাতীয় বীর, জাতীয় সম্পদ। তাদেরকে দলীয় কর্মী হিসেবে দেখলে জাতির কাছে তাদের মর্যাদা সীমিত হয়ে যাবে। আমরা চাই জাতীয় বীর, জাতীয় বীরের সম্মানেই থাকুক। হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়নি উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন, ফ্যাসিবাদের দোসরের খুঁটি অনেক গভীর ও শক্তিশালী। এদের তালিকা করে সমূলে উৎখাত করতে না পারলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। এ বিষয়ে সরকারকে জামাত ইসলামী পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেবে। শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, ছাত্র জনতার অর্জিত বিপ্লবের পর এখন দেখা যায় কেউ কেউ সভা সমাবেশ করেন, কিন্তু মঞ্চে কে নেতা কে কর্মী বোঝা যায় না। প্রধান অতিথি বক্তব্য দিতে গেলে তার চারপাশে কর্মীরা এমনভাবে তাকে ঘিরে দাঁড়ায়, প্রধান অতিথিকে সেটাও বোঝা যায় না। পরে প্রধান অতিথির চেহারার উপর টিক চিহ্ন দিয়ে ওই ছবি পোস্ট করে। তারা কোনোভাবে দলে শৃঙ্খলা ফেরাতে পারছে না। যাদের নিজ ঘরে নিজ দলে শৃঙ্খলা নাই, তারা রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখতে পারবে না। তারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে আছে। ক্ষমতা দখল করে দুর্বার গতিতে লুটপাট শুরু করবে। তারা মানুষের দোকান, বাড়িঘর, হিন্দুদের সম্পদ দখল করে। আমরা মানুষের হৃদয় দখল করি। তারা হিন্দুদের সম্পদ আত্মসাৎ করে। আমরা হিন্দুদের আশ্রয়ের ঠিকানা হয়ে আছি এবং থাকব। চোর ডাকাতের দল মানুষকে ভয়ভীতি লাগায়। জামাত ইসলামী ক্ষমতায় আসলে হাত কেটে দেবে, কিন্তু না, এটা জামাত ইসলামের বিধান নয়। চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। চুরি না করলে তো কারো হাত কাটবে না। অপরাধীরা ইসলামকে ভয় পায়। নিরপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়ের ঠিকানাই হচ্ছে ইসলাম। আগামী 2 বছর দেশের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার অন্তর্বর্তী সরকারের এজেন্ডা শীর্ষক একটি সংলাপে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রবন্ধ উপস্থাপন করেন। গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশে ডুইং ব্যবসা করার জন্য 17টি সমস্যা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি, আমলাতন্ত্রের অদক্ষতা, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সীমাবদ্ধতা, অপর্যাপ্ত অবকাঠামো, নীতির অস্থিতিশীলতা, দুর্বল শ্রমশক্তি, উচ্চ কর হার,
উদ্ভাবনের জন্য অপর্যাপ্ত ক্ষমতা, রাজনৈতিক অস্থিরতা, ঝুঁকিপূর্ণ জনস্বাস্থ্য এবং শ্রমনীতির সীমাবদ্ধতা। তবে দুর্নীতিকে মূল সমস্যা জানিয়ে মোয়াজ্জেম বলেন, আমরা মনে করি দুর্নীতি সর্বদাই প্রধান সমস্যা, যদিও অপর্যাপ্ত অবকাঠামোর সমস্যা ধীরে ধীরে হ্রাস পেয়েছে। বছরের পর বছর অদক্ষ আমলাতন্ত্র একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক মুদ্রার অস্থিরতা একটি বড় কারণ হয়ে উঠছে। মুদ্রাস্ফীতি সবসময় বড় চিন্তার কারণ। অন্যদিকে নীতির অস্থিতিশীলতা একটি মাঝারি স্তরের সমস্যা হিসেবে চিহ্নিত করা যেতে পারে। সংলাপে আরও বলা হয়, সার্বিকভাবে অর্থনীতির অবস্থা যথেষ্ট খারাপ। ব্যাংকিং খাতের দুর্বলতা, দুর্নীতি প্রবৃদ্ধির হিসেবে গরমিলের কারণে অর্থনীতিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে হচ্ছে। একই সাথে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বাভাবিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনীতির বড় অনিশ্চয়তা এখন উৎপাদন খাতে। নানা রকম উদ্যোগের পরও সবচেয়ে বড় রফতানি শিল্প পোশাক খাতে উৎপাদন ব্যবস্থা এখনো ভঙ্গুর রয়ে গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা যখন কোনো অচেনা গন্তব্যে অথবা রাস্তাঘাটে বের হই, তখন পেছন থেকে অপরিচিত কোনো ব্যক্তি যদি আমাদেরকে নাম ধরেও ডাক দেয়, তাহলে কি আমরা থেমে যাই বা তার জন্য অপেক্ষা করি বা তার জন্য কথা বলি? যদি উত্তরটি হ্যাঁ হয়, তাহলে আমি বলবো যে নিঃসন্দেহে আপনি ক্ষতির মধ্যে আছেন। যে ব্যক্তিটি আপনার নাম ধরে ডাক দিল, তার জন্য অপেক্ষা করলেন, তার সঙ্গে দাঁড়িয়ে কথা বললেন, এই টোটাল ঘটনার মধ্য দিয়ে আপনি ফাঁদে পড়তে পারেন। হয়তো আপনি ফাঁদে পড়লেন না, তারপরেও আমি বলবো যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনি যদি অ্যাভয়েড করতে পারেন, আপনি যদি ওই ডাক শুনেও না শোনার ভান করে চলে যেতে পারেন বা তার ডাকে সাড়া না দেন, সেটিই হবে উত্তম। কারণ অচেনা অপরিচিত লোকদের এই রকম আহ্বানে সাড়া দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ প্রতারিত হয়। প্রিয় বন্ধুরা, আসুন চলার পথে এই গুরুত্বপূর্ণ টিপস সবাই খেয়াল রাখি এবং মনে রাখি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী পরিষদে ইসরায়েলপন্থীদের নিয়োগ মনোনয়নে হতাশা প্রকাশ করেছেন মুসলিমরা। অথচ তারা গাজা লেবানন যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে ডেমোক্রেট দলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। সমর্থন দিয়েছেন রিপাবলিকান ট্রাম্পকে। ট্রাম্পের মন্ত্রিপরিষদে ইসরায়েলপন্থীদের স্থান দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিম নেতারা। তার মধ্যে পেনসিলভেনিয়াতে অ্যাভান্ডন হ্যারিস প্রচারণার চেয়ার এবং মুসলিম ফর ট্রাম্প গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ফিলাডেলফিয়ার মুসলিম নেতা রবিউল চৌধুরী অন্যতম। তিনি একজন বিনিয়োগকারী। বলেন, আমাদের কারণে জিতেছেন ট্রাম্প। তিনি পররাষ্ট্রমন্ত্রী ও অন্য পদে যাদেরকে বাছাই করেছেন তাতে আমরা সন্তুষ্ট নই। উল্লেখ্য, মিশিগানে ট্রাম্পকে জয় পেতে সহায়তা করেন মুসলিমরা। অন্য সুইং স্টেটগুলোতেও তার জয় পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়ে বলছে, ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সিনেটর মার্কো রুবিওকে। রুবিও ইসরায়েলের একজন কঠোর সমর্থক। এবছর শুরুর দিকে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাবেন না। তিনি মনে করেন হামাসের প্রতিটি উপাদানকে ধ্বংস করে দেওয়া উচিত ইসরায়েলের। হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সব মানুষ হলো হিংস্র প্রাণী। এছাড়া আরাকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। মাইক হাকাবি ইসরায়েলপন্থী রক্ষণশীল। তিনি পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করেন। বলেছেন, ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কাজ করবে না। প্রতিনিধি পরিষদের অ্যালিস স্টেফানিককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। কিন্তু গাজায় গণহত্যার নিন্দা জানানোর জন্য তিনি জাতিসংঘে অ্যান্টিসেমিটিজম বলে অভিহিত করেছেন। এমন অবস্থায় আমেরিকান মুসলিম এনগেজমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্কের নির্বাহী পরিচালক রেক্সিনাল্ডো নাকার্কো বলেন, মুসলিম ভোটাররা আশা করেছিল ট্রাম্প তার মন্ত্রিপরিষদে এমন সব কর্মকর্তাকে বাছাই করবেন যারা শান্তির জন্য কাজ করবেন, কিন্তু সে লক্ষ্যে এখন পর্যন্ত কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইট সিটিজ সাবেক প্রফেসর ও অ্যাভান্ডন হ্যারিস প্রচারণা গ্রুপের সহ প্রতিষ্ঠাতা হাসান আবদেল সালাম তিনি সমর্থন করেছিলেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে। তিনি বলেন, ট্রাম্প তার স্টাফ বাছাই করতে যে পরিকল্পনা করেছেন তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। তিনি আরও চরম অবস্থান নিয়েছেন এর আগেও। তিনি ইহুদিবাদকেই সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। তা সত্ত্বেও আমরা সব সময় চরম মাত্রায় সন্দিহান। অপেক্ষায় আছি যে প্রশাসন কোথায় যায়। এসব অভিযোগের বিষয়ে ট্রাম্পের প্রচারণা টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। ওদিকে মুসলিম অনেক নেতা এবং ট্রাম্পের আরবের অনেক সমর্থক বলেছেন, তারা আশা করেন ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড গ্রেনেল গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাবেন।
তিনি বেশ কয়েক মাস মুসলিম ও আরব আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে মিশেছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়। ট্রাম্পের মেয়ে টিফানির লেবানিজ শ্বশুর মাসাদ বলুস হলেন ট্রাম্পের আরেকজন গুরুত্বপূর্ণ মিত্র। তিনিও বারবার আরব আমেরিকান ও মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দুইজনই আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ট্রাম্প শান্তির পক্ষের একজন প্রার্থী, তিনি দ্রুততার সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু এই দুই ব্যক্তির কাউকেই আর মন্তব্যের জন্য পাওয়া যায়নি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।